দেখিয়ে দমন পীড়ন করে লাঠি পেটা করে গুম করে পুলিশ গুন্ডা দিয়ে হামলা করে ভেবেছে আন্দোলনে তারা দমন করতে পারবে, সৃষ্টি করে মানুষকে ভয় দেখে রাখতে পারবে, কিন্তু মানুষ আর ভয় পাচ্ছে না। দমন পীড়ন কাজ করবে না। রিহার্সাল চলছে, জনতার স্রোত টানবে, আপনাদের গতি যখন নড়ে উঠবে পালানোর জায়গা থাকবে না। বাঙালি বন্ধুরা আমার, আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন চাই। পরিষ্কার করে আমরা বলেছি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাই। মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার বাংলাদেশের সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তার জন্য গণতন্ত্র ছাড়া আর কোন পথ নেই। গণতান্ত্রিক ব্যবস্থা যার ন্যূনতম প্রাথমিক ধাপ হচ্ছে জনগণের ভোটের অধিকার। মানুষের ভোটে একটা নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনা করবে, তার ব্যাপারে কোন রকম আপোষ চলতে পারে না। বাংলাদেশে যদি এই ন্যূনতম ব্যবস্থা কার্যকর না থাকে, এই দেশ আরো ভয়াবহ গভীর খাদের দিকে যাবে। কাজে এই সরকার কেবল নিজেদের স্বার্থে দেশের মানুষের উপর তীব্রতা চালাচ্ছে তা নয়, তাই দেশের অস্তিত্বকে ভয়াবহ বিপদের দিকে ফেলছে। কাজে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য, পুরো দেশের সার্বভৌমত্ব, মর্যাদা এবং অস্তিত্বের জন্য আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে হবে। হামলা হয়েছে বাংলাদেশের মানুষের সহ্য করবে না। এই লড়াইটা পরিচালনা করবো, আপনারা সেই লড়াই অংশ নেবেন এবং আগামী দিনে আরো ঐক্যবদ্ধভাবে লড়াই পরিচালনার জন্য সকলে সমবেত হবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। গতকালকে কাপুরুষের মতো ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এই অবৈধ সরকারের প্রতিমন্ত্রী এই কোরআন দস্তগীরের গুন্ডা বাহিনীরা রামদা সহকারে তার উপরে হামলা চালিয়েছিল। তাকে যদি সেখানকার রাজনৈতিক কর্মীরা যদি মানব ঢাল হয়ে অনেকটি ঘরের মধ্যে নিয়ে না যেত, তাকে হয়তো মেরে ফেলতো। কারণ আমরা জানি, আমি অনেক ধরনের ঘটনার শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে সেই বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, আমার নিজ এলাকায় এই গুন্ডারা যে কি করতে পারে সেটি তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, হামলা কি শুধু মাহমুদুর রহমান মান্নার উপরে হচ্ছে? কথা বলেন। গত পরশুদিন তো বাম ছাত্র সংগঠন গুলো ধর্ষণ বিরোধী লং মার্চে সেই ফেনীর আরেক কুখ্যাত এই পান্ডা বাহিনীর সেই নিজাম হাজারীর গুন্ডা বাহিনীর হামলা চালিয়েছিল বাম ছাত্র সংগঠন নেতাদের উপরে, নারী সদস্যদেরকে লাঞ্ছিত করেছে। তার পূর্বে আপনারা দেখেছেন ধর্ষণের বিভিন্ন ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের উপরে পুলিশ হামলা চালিয়েছিল, বাম সংগঠনের নেতাদের উপরে পুলিশ ছাত্রলীগ হামলা চালিয়েছিল, এবং আপনার মাগুরাতে ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, তাদের উপরে হামলা চালিয়েছে। আমি একটা কথা বলেছি, দেখেন কারা এই সন্ত্রাসীদেরকে, এই গুন্ডাদের হামলা থেকে বাকি আছে। বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী কারুবাজার সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ছাত্রলীগের গুন্ডারা এই কারুবাজার মোড়ে হামলা চালায়নি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে এই ফেনী যাওয়ার পথে এই নিজাম হাজারীর গুন্ডা বাহিনীরা হামলা চালায়নি? চালিয়েছে। এই সরকার টিকে আছে হামলাকারী সন্ত্রাসীদের মাধ্যমে। এই ভোটার বিহীন অবৈধ সরকার বর্তমানে সন্ত্রাস, ধর্ষক, দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। অনেকগুলো সমস্যা সমাধান একটা জায়গায় এই গুন্ডাতন্ত্রের অবসান ঘটাতে হবে, এই স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে। এজন্য বলছি যে আজকে ব্যক্তি মামলার উপরে হামলা হয়নি, হামলা হয়েছে এই সময়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন অপভাগের সৈনিকের উপরে। ধর্মের নির্বিশেষে আমরা যদি এই হামলা নিয়ে কথা না বলি, আগামীকাল কিন্তু রক্ষা পাবো না।
বাস্তবটা তাই হচ্ছে। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুধু মান্য ভাইয়ের কথাই নয়, আজকে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ভোটারবিহীন অবৈধ সরকারকে হটাতে যারাই কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, তাদের প্রত্যেকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমাদের রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই বিভাজিত রাজনীতির মানে আসছি বলেই এই অবৈধ স্বৈরাচাররা মসৃণ ভাবে ক্ষমতায় থাকছে, তাদের নাম রাজত্ব কায়েম করে যাচ্ছে। সে কারণে বলছি, তাদেরকে আর সময় দেওয়া যাবে না, যথেষ্ট হয়েছে। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, শহর থেকে আপনার গ্রাম, কোন জায়গায় আজকে মানুষের নিরাপদ নয়। আজকে ওই যে আপনার কুমিল্লার উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ উপনির্বাচন দেখেছি, উপনির্বাচনে কুপিয়ে রক্তাক্ত করে ফেলেছে। এই ভোটটা কাটছে, এভাবেই যারা ক্ষমতায় টিকে আছে। কিন্তু যদি আমরা জনগণ ওদের রামযজ্ঞের বিপরীতে খালি হাতে যদি সিনা দরকার করে দাঁড়িয়ে যায়, আমি শতভাগ নিশ্চিত করে বলছি যে ওরা পালিয়ে যাবে। মান্না ভাইয়ের মনে আছে, মান্না ভাই ভালো বলবেন আমার চেয়ে, এক সময়ের সামরিক শৈল শাসক আইয়ুব খানের একটা গুন্ডা বাহিনী ছিল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, এনএসএফ, ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট। যখন ছাত্ররা নির্যাতিত হতে হতে একদিন রুখে দাঁড়ালো এই এনএসএফের দুটি অংশ, একটি অংশ সাধারণ ছাত্রদের সাথে হাত মেলালো, সাধারণ ছাত্রদের কাতারে এসে দাঁড়ালো, আরেকটি অংশ ক্যাম্পাস ছেড়ে পালালো। আজকের এই দুর্বৃত্তদের হাত বেশি লম্বা নয়, কিন্তু আমরা নীরবে নির্বিদেশ হয়ে যাওয়াই ওরা বেপরোয়া হয়ে যাচ্ছে। সেজন্য এখন আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে বলতে চাই, মান্না ভাইয়ের উপরে যে হামলায় জড়িত ছিল, সেটা ওই অবৈধ সরকারের যদি মন্ত্রী জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ওখানকার ওসির যে মন্তব্য, সেটা একটা ভয়াবহ মন্তব্য, ছাত্রলীগের মন্তব্য, যুবলীগের মন্তব্য, ক্যাসিনো লীগের মন্তব্য। ওসি মাহমুদুল হাসান উনি কি বলেছেন? উনি বলেছেন যে হামলা হয়েছে সেরকম কোন ঘটনা আমার জানা নেই, তবে এই তৈমুর আলম খন্দকারের বাসার অনুষ্ঠান থেকে সরকার বিরোধী বক্তব্য ছিল, তাই আওয়ামী লীগের লোকজন বাধা দিয়েছিল, প্রতিরোধ করেছিল। তার মানে ওনারা সব জানতেন। এইসব ওসি সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি প্রশ্ন করেন, আপনি যা করতেছেন এদিকে কোনো মানুষের কাজ কিনা। আজকে পুলিশের জাফরুল্লাহ স্যার বলেছেন যে, সম্ভবত বলেছেন যে 10% খারাপ পুলিশ থাকতে পারে। আজকে সিলেটের ঘটনা, থানা হেফাজতে 10,000 টাকার জন্য একজন এসআই একজন সাধারণ মানুষকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। একজন ওসি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে 60 গুলি মেরে ফেলেছে। এই ওসি প্রদীপ কিংবা এই এসআই আকবররা এই ক্ষমতাতন্ত্রের, এই গুন্ডাতন্ত্রের পৃষ্ঠপোষকতায় কিন্তু এগুলো করে যাচ্ছে। সেখানে প্রশাসনের ভাই বোনদের প্রতি বলবো, আমরা আপনাদের বিরুদ্ধে নই, আপনাদের পক্ষের লোক আমরা, কারণ আপনাদের জনগণের পক্ষে কাজ করবেন। কিন্তু যারা এই গুন্ডাতন্ত্রের সাথে কাজ করছে, যারা অবৈধ স্বৈরাচার সরকারের দোষর হিসেবে কাজ করছে, তাদের অপকর্মগুলো আপনারা জাতির সামনে তুলে ধরেন। আপনার নিজের জানি সরকারি চাকরি করার জন্য অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এখন জনগণ জেগেছে। আপনার নিশ্চয়ই জনগণের জাগরণের পদধ্বনি শুনতে পাচ্ছেন, আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান। এই জাতির মুক্তির জন্য ধর্ম নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে না পারি, তাহলে এই জাতির মুক্তি সম্ভব নয়। তাহলে গতকালকে মান্না ভাই মার খেয়েছে, আমি অতীতে খেয়েছি, আবার খাবো। বাম সংগঠনগুলো আপনার ফেনীতে খেয়েছে, আবার ঢাকায় খাবে। এই মাইরের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ হই। সর্বশেষ আহ্বান, এখানে মুরব্বী রয়েছেন, অনেকে বক্তব্য রেখেছেন, আমার একটাই আহ্বান যে দয়া করে ধর্ম নির্বিশেষে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এবং এই যে মানুষের বাক এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে আশা করি
মাহমুদুর রহমান মান্না ভাইদের উপরে যত হামলা মামলা হবে, আমাদের সেই লড়াই সংগ্রাম আরো বেগবান হবে, আরো সুসংগঠিত হবে। আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আবারও মান্না ভাইয়ের উপরে এই ন্যাক্কারজনক হামলায় অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি করে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে মান্নার উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, শেখ হাসিনার জবাব চাই, শেখ হাসিনার জবাব চাই। মান্না ভাইয়ের উপর হামলা কেন? মান্নার উপর হামলা কেন? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, প্রত্যেকের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাত্র যুবক জনতা গড়ে তোলো একতা, করে তোলো একতা। ছাত্র যুবক জনতা, মান্নার উপর হামলা কেন? শেখ হাসিনার জবাব চাই। বিপির আহত কেন? শেখ হাসিনার জবাব চাই। আগুন জ্বালা একসাথে, 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 সংগ্রামী নেতা জানাব জনাব সাকিব, আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই। বর্তমান সময়ের সবচাইতে সাহসী কণ্ঠ জনাব জমির হক নূর, অন্যান্য নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন নেতার কথা শুনেছেন। গতকালকে ব্যাপারটা নিহাইতে একটি পারিবারিক সামাজিক অনুষ্ঠান ছিল। তৈমুর আলম খন্দকারের নিজের বাড়ির মধ্যে জন্মদিন অনুষ্ঠান। গতকাল তারও জন্মদিন ছিল, তার নাতিরও জন্মদিন। উনি খুবই অনুরোধ করবার কারণে আমি গেছি। একটা পারিবারিক অনুষ্ঠান, লোকজন এসে, মাইক ছিল, সবাই কথা বলেছেন। আমি যখন কথা বলতে শুরু করলাম তখন রাজনীতি করি বলেই জন্মদিন মানে শুধু তৈমুর আলম খন্দকারের জন্মদিন নয়, সারা বাংলাদেশের জন্ম, বাংলাদেশের 17 কোটি মানুষের জীবন, এই কথা তো আসবে। 10 বা 15 মিনিট বক্তৃতা করেছি, তার সঙ্গে সঙ্গে ওরা ঢুকলো স্লোগান দিতে দিতে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বেশ মজা লাগে। জয় বাংলা বলে কাউকে রামদা দিয়ে কোপানো যায়, জয় বঙ্গবন্ধু বলে কাউকে রামদা দিয়ে কোপানো যায়, তাহলে এই স্লোগান দিয়ে রামদা দিয়ে ঢোকানো কেন? এক একটা রামদা কমপক্ষে 4 হাত লম্বা, বেধড়ক এখানে ওখানে কোপাতে লাগলো। কয়জন আহত হয়েছে আমি জানি না। মঞ্চে যারা ছিলেন তার একটা মানব ঢাল তৈরি করে রেখেছেন আমার জন্য। তারপরে সবাই আমাকে নিয়ে মঞ্চ থেকে নেমে যাওয়ার চেষ্টা করছে। ওরা উপরে উঠে আসলো, সরাসরি কোপ দিল। সেই কোপ আমার গায়ে লাগেনি, লেগেছে ওই ব্যানারের উপরে, ওটা কেটে গেছে, টেবিলটা কেটে গেছে। আর নিচে কত মানুষ মারা গেছে, কত মানুষকে আহত করেছে জানি না। খবর পেলাম এর আগে আমার ড্রাইভারকে মেরেছে তারা, গাড়ির কাঁচ ভেঙেছে, গাড়ির প্রচুর ক্ষতি করেছে। ভাবি আজকে এই যে প্রতিবাদ সবাই ওনারা আসলেন, চিন্তা হয় কালকে নুরু রাতে প্রায় 1:30টার সময় আমাকে ফোন করেছে সংহতি জানাতে। আমি তাকে বললাম তোমাকে পিটাতে পিটাতে হাত পাকিয়েছে, কিন্তু জেলে নিতে পারিনি। আমাকে জেল খাটিয়েছে কিন্তু পিটাতে পারিনি। এইবার আমাকে পিটাবে আর তোমাকে জেলে নেবে, এই হলো ধান্দা। না হলে হঠাৎ করে জন্মদিনের মধ্যে তাদের হামলা করা কেন? এই যে পাশে ওনারা মানব বন্ধন করছেন, কথা বলছেন। একটু আগে সাকি বলল ঝুট কর, মানে পাটকল শ্রমিকদের উপরে নির্যাতন করবার কারণ।
ছাত্ররা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের উপরে হামলা করবার কারণ নুরুর বিরুদ্ধে যে হামলা করছেন, মামলা দিচ্ছেন, তারই বা কারণ নুরুকে এতই ভয় পান, ওই বাম ছাত্র সংগঠনকে এতই ভয় পান। মাহমুদুর রহমান মান্না রূপগঞ্জ গিয়ে বক্তৃতা করলে সারা দেশে আন্দোলন হয়ে যাবে। আসলে ইমানের জোর কম, ওরা চোর, জানে যে ওদের চুরি ধরা পড়ছে, জানে যে জোনায়েদ সাকি যখন বক্তৃতা করবে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যখন কথা বলবে, নুরুল হক নূর যখন কথা বলবে, মাহমুদুর রহমান মান্না যখন কথা বলবে, তখন জনগণের চোখে আঙ্গুল দিয়ে রেখে দেবে যে এরা অপরাধী, এরা ডাকাত, এরা চোর, এদের কোনো মাপ নাই। অর্থাৎ এই জন্যই কণ্ঠ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তারা করলো নূর বলল না আপনাদের কাছে, ওসি মাহমুদুল হাসান কি বলেছেন, পত্রিকায় ছাপা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের কি রকম ভূমিকা আছে সেটা জানেন। অনেকে বলেছেন আমাকে ওইখানে আমাদের অনুষ্ঠানটা যেখানে হয় সেখান থেকে 5 মিনিটের পথ হচ্ছে বর্তমান সরকারের একজন বিখ্যাত মন্ত্রী। এই মন্ত্রীর সুনাম দুর্নাম বহু আছে। বলেছে যে তার বাড়ি থেকে এই মিছিল বের হয়েছে। কথা সত্যি? আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই। আমার হাতে একটা কাগজ দেখছেন আপনারা, এই কাগজ আমি আপনাদের বিশেষ করে সাংবাদিকদের কাছে পৌঁছাবো। এটার মধ্যে যারা আবুল কালাম আজাদের একটা ছবি আছে। আবুল কালাম আজাদ ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। ওনাকে একজন লিখছে মাহমুদুর রহমান মান্না, মান্নাকে নোয়াখালীতে সেই বধু চাচার মতো দাপড়ানি দিলে কেমন হয়। কে লিখছে? তার নাম ফারাজি আজমল হোসেন। তার জবাব দিচ্ছেন আবুল কালাম আজাদ, তিনি প্রধানমন্ত্রীর এক সময়ের প্রেস সেক্রেটারি। উনি বলছেন উত্তম, তারপরে আবার বলছেন উত্তম মধ্যম দরকার। কালকে এই মানুষগুলো কি আবুল কালাম আজাদ পাঠিয়েছিলেন? এই যে লেখার মধ্যে কি প্রমাণ হয়? আমি মাহমুদুর রহমান মান্না টেলিফোনে সাদেক হোসেন খোকার সাথে কি কথা বললাম, মামলা দিয়েছেন, দেশের সবচেয়ে বড় 2 বছর জেল খাটিয়েছেন। নূরের নামে একটা মামলা চলছে, 3টা মামলা চলছে। মামলার বিস্তারিত বিষয়ের মধ্যে আমি যাচ্ছি না। যদি পারেন চার্জশিট দেন, তারপরে মামলা করবেন, বিচার করবেন, কিন্তু উনি কাকে কি বলেছেন সেই কথা যদি আসে, তাহলে এই আবুল কালাম আজাদ আমাকে উত্তম মধ্যম দেওয়ার কথা বলেছেন। প্রমাণ চান, কাগজ দিলাম। এইটা হচ্ছে ফটোকপি, এইটা হচ্ছে স্ক্রিনশট। আমার মোবাইলের মধ্যে এটা আছে, অনেকের মধ্যে এই জিনিস পাওয়া যাবে। কারা ওরা? মাহমুদুর রহমান মান্নাকে, নুরুল হক নূরকে, বাম ছাত্র নেতাদেরকে, বাম নেতাদের পিটিয়ে ঠান্ডা করে দিতে চান। গুন্ডামি? বাংলাদেশ গুন্ডামির জায়গা না। গুন্ডাদের কিভাবে জবাব দিতে হয় এইটা পাকিস্তান আমল থেকে আমরা করছি, আপনাদের জবাব দেব। ভাই গুন্ডামি করবে না কেন বলেন? 10 টাকা করে চাল খাওয়াবো বলেছিল না? চালের দাম কত? আলুর দাম কত? এখন আলু ভর্তা খাওয়া যাবে না। এখন মরিচের দাম কত? সমস্ত জিনিসের দাম বেশি। ওনারা বলছে আমাদের জিডিপি বেশি। জিডিপি খায় মানুষ, মানুষ ভাত খায়। জিডিপির কাহিনী আমাদের কেন শোনা? আমরা রাস্তায় চলতে পারি না, ঠিক মতো ঘরে ঘুমোতে পারি না। রাস্তায় চললে আপনার বাহিনী ধরে নিয়ে যায়। বাজার গেলে পকেট ভর্তি টাকা দিয়ে যায়, কিন্তু ব্যাগ ভরে না। এই সরকার জনগণের কোন কল্যাণ করতে পারেনি।
নারীর ইজ্জত রক্ষা করতে পারেনি, কত নিজেরাই নারীর ইজ্জত লুট করে। এর প্রমাণ বহুভাবে দেখা গেছে। ব্যর্থ সরকার। মনে আছে আপনাদের, বলেছে 17.5 কোটি লোককে যদি খাওয়াতে পারি তাহলে 10 লাখ লোককে খাওয়াতে পারবো না। তাদের কথা বলেছিল, রোহিঙ্গাদের কথা। এখন সেই রোহিঙ্গাদের দেশ থেকে বিদেশ পাঠিয়ে দেবেন, তাদের দেশে পাঠিয়ে দেবেন, এই জন্য কান্নাকাটি করছেন। আমিও বলি পাঠাতে তো হবে, তো আগে যে এত বড় বড় কথা বললেন সেই কথা গেল কই? ওদের থাকার জন্য কি বিরাট বিরাট বিল্ডিং বানিয়েছেন ভাষণ থেকে, আমাদের সারা দেশের একটা বস্তিও তো বিল্ডিং বানালেন না। তারপরে বিদেশি সবাই বলেছে যত টাকা দিয়েছিলাম তত ভালো বিল্ডিং বানান নাই। কেন? টাকা মেরে দিয়েছে, লুট করেছে, কমিশন খেয়েছে। বাংলাদেশের কমিশন প্রত্যেক বছর কত যায়? নূরের বাড়ির ছবি দেখালেন না? বিরাট রাজপ্রাসাদে নাকি তিনি থাকেন। নূর আবার নিজের বাড়ির ছবি দিয়ে দিলেন। ডাসুর ভিপি ছিলেন, সারা দেশের ছাত্রদের নেতা। আমি ডাসুর 2 বার ভিপি ছিলাম। আমার ব্যাংক ব্যালেন্স জানেন আপনারা, নূরের ব্যাংক ব্যালেন্স জানেন, জোনায়েদ সাকির ব্যাংক ব্যালেন্স জানেন, কিন্তু ফরিদপুর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি একলাই 2 জন মিলে 4,000 কোটি টাকা বিদেশে ওদের ব্যবসা করা হয়েছে, ওদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে, জব্দ করা হয়েছে, হয়নি। কারণ এই সরকার এই সরকার, আমি আগেই বলেছি, চোরদের সরকার, ডাকাতদের সরকার, মানুষের অধিকার দেবে না। ভোট 2018 সালে সেই যে চুরি করতে শুরু করেছে, সেই চুরি থেমেছে। আমাদেরকে বলে, বিশেষ করে বিএনপিদের উপদেশ দেয়, তোমরা সেই পুরনো কায়দায় চলছো। আমি বলি পুরনো কায়দায় চলছে আওয়ামী লীগ। ব্যালট বাক্স হাইজ্যাক করেছিল কারা? 1973 সালের 23 সেপ্টেম্বর ডাকসুর ব্যালট বাক্স হাইজ্যাক করেছিল। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার করেছিল কারা? সিরাজ শিকদারের মতো একজন মানুষ গাড়িতে ছিলেন, তাকে গুলি করে হত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে। ওরা মনে করেছে এইরকম গুম করে, খুন করে, হত্যা করে, পিটিয়ে মানুষের কণ্ঠ বন্ধ করে দেব, তাহলে শেখ হাসিনা এইখান থেকে এইখানে তো আপনি আসবেন না। করোনায় মানুষকে বলেন অফিস আদালত খুলে দিয়েছি, গার্মেন্টস খুলে দিয়েছি, কাজ করো, কিন্তু আপনি আপনার পরিবারের কেউ বাইরে বেরোন না, আপনার লোক পাঠান। দেখেন নূরের কণ্ঠ বন্ধ করতে পারি, দেখেন জোনায়েদ সাকির কণ্ঠ বন্ধ করতে পারিনি। আর জাফরুল্লাহ ভাই এত অসুস্থ, এত বয়স, ওনাকে তো পিটাতে পারবেন না, ওনার কণ্ঠ বন্ধ করতে পারবেন। আমি বলি কণ্ঠ একটাও বন্ধ হবে না। আজ আমরা 3 জন 4 জন মিলে কথা বলছি, 4 দিন পরে 7 দিন পরে বাংলাদেশের 17 কোটি কণ্ঠ একসাথে কথা বলছে। ওই কণ্ঠ এত জোরে শোনা যাবে আর গণভবনের দেওয়াল ভেঙে আন্তর্জাতিক কত বড় টাকা এই উপনির্বাচন করেনি। গতকালকে কি আজকে নির্বাচন ছিল বরুড়ার পৌরসভার কি নির্বাচনের অবস্থা সেটা এরা জাত ভোট টাকা 1973 নির্বাচনে দাউদকান্দি থেকে খন্দকার মোশতাকের আর রশিদ ইঞ্জিনের ব্যালট বাক্স নিয়ে আসছে। ওইখানে ঘুরে দেখা গেছিল যে জিতেছে রশিদ ইঞ্জিনিয়ার, ঢাকায় ওরা ঘুরে বার করলো খন্দকার মোশতাক জিতেছে। এত পেয়ারের খন্দকার মোশতাক পরে নাকি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের দায়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির ঢাকা মহানগরকে বলিবে যে বকুলে বাড়িছে সে
ভেতরে ভেতরে আপনার গদি ধরে টানবার অসংখ্য লোক তৈরি হচ্ছে। আপনি দেশ শাসনের যোগ্যতা রাখেন না, আপনি দেশ শাসনের আইনি অধিকার রাখেন না, আপনি এই দেশের বৈধ সরকার নন। এই জন্য বিচার দাবি করছি না, দাবি করছি আমার উপরে গতকাল যারা যারা হামলা করেছিল ওদের ভিডিও আছে আমাদের কাছে, ওদের ভিডিও কোন কোন টেলিভিশনে আমরা দিয়েছি, ওদের নাম আমরা জানি, তাদের নামে দৈমরম খন্দকার চিঠি করেছে, 7 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নেবে না, নেবে যদি নেয় তাহলে 7 দিনের মধ্যে দূরের সঙ্গে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে সবার সঙ্গে কথা বলবো, আপনাদের সাথেও কথা বলবো। আপনি শুধু নাগরিক ঐক্য দেখেছেন গত পরশুদিন নাকি গতকাল আমরা সবাই মিলে পল্টন মোড় অবরোধ করে ফেলেছিলাম। 7 দিন 10 দিন পরে ঢাকা মহানগরের সমস্ত মোড় অবরোধ করে। এইরকম মনে করেন না যে একভাবে শীত যাবে, এরকম মনে করেন না যে চুরি করে রক্ষা পেতে পারবেন। 10 দিন চলে, একদিন তো সাজা হবে, সেই দিন চলে এসেছে। আমাদের ওই রামদায়ের কোপের ভয় দেখান না, আমাদেরকে জেলের ভয় দেখান না, আমাদেরকে মামলার ভয় দেখান না। ওগুলো সবাই এতগুলো বছর ধরে যেরকম পান্তা ভাতের মধ্যে কাঁচামরিচ ঝরে ঝরে খায় না, ওই রকম হামলা মামলা দেখতে দেখতে এত বড় হয়েছে। আমরা যখন পাল্টা ধরবো তখন কিন্তু সারা দেশের টাকা সারা দেশের জনগণের সম্পত্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপদের সহযোগিতা কথা বলতে পারছে। এই পরিস্থিতিতে আবারও বলি 7 থেকে 10 দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে, তাহলে এখন এই মানববন্ধন এই বিক্ষোভ আমরা আমাদের আস্তে আস্তে সেই ব্যবসা তাদের মূল পুঁজি তারা খেয়ে ফেলেছেন। আজকে তারা কঠোরহীন, অথচ সরকার কিন্তু করোনাকালীন সময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সিংহ ক্ষেত্রে বারবার নিন্দা জানিয়েছেন, আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, অজস্র মানুষ একাত্মতা প্রকাশ করছে। এই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ আমরা সবাই এবং যেরকম নুর বলেছে ন্যূনতম দাবিতে গণতন্ত্রের দাবিতে এই সরকারের দাবিতে একসাথে আবার রাস্তায় নামবে, সেই আহ্বান জানিয়ে আজকে বিক্ষোভ তৃণমূল নারী উদ্যোক্তারা সমাপ্ত ঘোষণা ওই মান্না ভাইয়ের উপর হামলা কেন? সম্পৃক্ত করতে চাই বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের তাদেরকে ঋণ দিতে হবে। আজকে যদি বলে যে মাটির বদলে তাদেরকে ঋণ দিতে হবে, আজকে তৃণমূল যারা এই সমস্ত ছোট ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতেন তারা ঢাকা শহরে কোথায় মাটি পাবে? ঢাকা শহরের মাটি 95% মানুষের কোনো মাটি নেই। ফলে আজকে আমি বলতে চাই, যদি বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নিতে হয় তাহলে আসুন আজকে এই মানুষদের পাশে দাঁড়ায় এবং বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংক বাণিজ্যিক